আগের দিন আমরা থমসনের অ্যাটমিক মডেল পড়েছিলাম। থমসনের অ্যাটমিক মডেলে কি বলেছিল একটু দেখা যাক। থমসন বলেছিলেন যে অ্যাটমের যে পুরো মাস এবং পজিটিভ চার্জ অ্যাটমের মধ্যে সমস্ত জায়গায় সমানভাবে সিমেট্রিক্যালি ডিস্ট্রিবিউটেড থাকে। থমসন যে অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন সেটা ছিল তার হাইপোথিসিস, মানে তার এইরকম মনে হয়েছিল, কিন্তু কোনো এক্সপেরিমেন্টাল প্রুফ তিনি দেননি। রাদারফোর্ড চেয়েছিলেন যে থমসনের যে অ্যাটমিক মডেলটা আছে সেটা এক্সপেরিমেন্টের মাধ্যমে প্রুভ করতে। আজকে আমরা ওটাই পড়ব, রাদারফোর্ড নিউক্লিয়ার মডেল অফ অ্যাটম। এটাকে আবার বলা হয় আলফা পার্টিকেল স্ক্যাটারিং এক্সপেরিমেন্ট। কেন? রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করেছিলেন সেটা আলফা পার্টিকেলের সাহায্যে করেছিলেন। তাহলে চলো দেখি যে এক্সপেরিমেন্টাল সেটআপটা কেমন ছিল। তিনি একটা আলফা পার্টিকেলের সোর্স নিয়েছিলেন। এই দেখো একটা বক্সের মাধ্যমে এখানে একটা কিছু পদার্থ রাখা হয়েছে, ম্যাটার রাখা হয়েছে, যেখান থেকে কি হতে পারে আলফা পার্টিকেলগুলো বেরিয়ে আসতে পারে। তাহলে এইটা হচ্ছে আমাদের সোর্স অফ আলফা পার্টিকেল। আচ্ছা, আলফা পার্টিকেলের সংকেতটা কি তোমরা সবাই জানো, যে হিলিয়াম আয়নটা হচ্ছে এরকম, তার যদি 2 পজিটিভ থাকে তাহলে সেটা কি বলা হয় আলফা পার্টিকেল। তাহলে হিলিয়াম 2 পজিটিভ কণাটাই হচ্ছে আলফা পার্টিকেল কণা। এবার এই যে বক্সের সামনের দিকে ছিদ্র ছিল, কেন ছিদ্র ছিল সামনের দিকে? যাতে এই যে আলফা পার্টিকেলগুলো থেকে এই পদার্থ থেকে আলফা পার্টিকেলগুলো যাতে শুধুমাত্র এই ছিদ্র পথে সামনের দিকে চলে আসে, অন্যদিকে যাতে পুরো ঘরে বা এক্সপেরিমেন্টাল যে রুম আছে সেখানে যাতে ছড়িয়ে না যায়। ছড়িয়ে গেলে তো সমস্যা। তো যাই হোক, এই সামনের দিকে ছিদ্রের যেটা আছে তার ঠিক সামনে তিনি রেখেছিলেন একটা গোল্ড ফয়েল। এইটা হচ্ছে একটা গোল্ড ফয়েল, খুবই পাতলা একটা গোল্ড ফয়েল। কতটা পাতলা? 0.004 মিলিমিটার। এতটাই পাতলা যে আমাদের যে বইয়ের পেজগুলো থাকে তার থেকেও হয়তো পাতলা। তাহলে এই গোল্ড ফয়েল রাখা হয়েছে। গোল্ড ফয়েলের পেছনে দেখো এই কালো রঙের একটা স্ক্রিন আছে। এটা হচ্ছে স্ক্রিনটা কি? স্ক্রিনটা হচ্ছে জিঙ্ক সালফাইডের স্ক্রিন। আচ্ছা, আগের দিন আমাদের বলা হয়েছিল যে জিঙ্ক সালফাইড স্ক্রিনটা কি করে। জিঙ্ক সালফাইড স্ক্রিন একটা, যদি ওই স্ক্রিনের ওপর কোনো একটা রশ্মি বা পার্টিকেল এসে পড়ে তাহলে সেটা জলজল করে জ্বলতে থাকে। এইটা ছিল রাদারফোর্ডের এক্সপেরিমেন্টাল সেটআপ। রাদারফোর্ড তারপরে কি করলেন? আচ্ছা, তারপরে কি করার আগে আমি একটা কথা বলবো, যে রাদারফোর্ড যে এক্সপেরিমেন্টটা করছিলেন তিনি আগে থেকে কিছু এক্সপেক্ট করেছিলেন যে রেজাল্টটা কেমন হতে পারে। তিনি থমসনের অ্যাটমিক মডেলটাকে পুরো সঠিক এইটা মেনে নিয়েছিলেন। তাহলে সঠিক যদি হতো তাহলে আলফা পার্টিকেলগুলোর যে নেচার কীরকম হতো গোল্ড ফয়েলের পড়ার পর তিনি এক্সপেক্ট করেছিলেন। এইটা হচ্ছে আমাদের থমসনের অ্যাটমিক মডেল। আচ্ছা, এখানে কি বলা হয়েছে? পজিটিভ চার্জ আর মাস চারিদিকে সমানভাবে ছড়িয়ে থাকে। তাহলে এখানে যতটা মাস আছে এখানেও এইটুকু ভলিউমও কি আছে, ঠিক ততটাই মাস আছে। এখানে যতটা পজিটিভ চার্জ আছে এখানেও ততটা পজিটিভ চার্জ আছে। শুধু মাস আর পজিটিভ চার্জ না, নেগেটিভ চার্জ যে ইলেকট্রনগুলো আছে এই নীল নীল রঙের, সেগুলোও চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে। তাহলে এর মধ্যে মাস, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ সবগুলোই চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে, মানে সব জায়গার ঘনত্বটা কি, কনসেন্ট্রেশনটা সেম। তা এইগুলো যে অ্যারোগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আলফা পার্টিকেল ওর মধ্যে পাঠানো যদি হতো তাহলে কিরকম হতো। এগুলো হচ্ছে আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেলের সংকেতটা, আলফা পার্টিকেলের চার্জটা কি বলো? আলফা পার্টিকেলের চার্জটা হচ্ছে পজিটিভ। তাহলে চারিদিকেই যদি সমানভাবে সব কিছু থাকে তাহলে কি হতে পারে? রাদারফোর্ড ভেবেছিলেন যে এই যে রশ্মি, এই রশ্মিটা কি হবে, ডিফ্লেকশন সেরকম কিছু না হয়ে সোজা পথে বেরিয়ে যাবে। এই সোজা পথে এই রশ্মিগুলো বেরিয়ে যাবে। আর যদিও বা ডিফ্লেকশন হয় তাহলে খুব সামান্য পরিমাণ হবে। এই কথাটা কিন্তু এনসিআরটিতে খুব সুন্দরভাবে লেখা আছে, তোমরা দেখবে, পড়বে। আচ্ছা, কেন এরকম হবে? ডিফ্লেকশন হবে না কেন? আর হলেও খুব কম কেন হবে? আচ্ছা, তোমরা কল্পনা করো একটা লোহার ছোট্ট বল। সেই লোহার ছোট্ট বলটাকে এতটাই ধরো, এই ছোট্ট বলটাকে যদি খুবই স্পিডে
তোমার দেওয়ালে হোক বা এই ডিজিটালের মধ্যে দিয়ে বোর্ডের মধ্যে যদি পাঠানো হয়, তাহলে কি হবে? ফেড়ে ফুড়ে এপার ওপার চলে যাবে। ডিফ্লেকশন কি সেরকম কিছু হবে? না। যদি স্পিড খুবই বেশি হয়, তাহলে কোনো রকম ডিফ্লেকশন হবে না। আর যদিও বা হয়, তাহলে সেটা হবে খুবই হালকা। এখানে ভালো করে দেখো, পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ দুটোই চারিদিকে সমানভাবে আছে। তাহলে আলফা পার্টিকেলের চার্জ কি আবার পজিটিভ। তাহলে রিপালসান, এখানে পজিটিভ চার্জ যেগুলো আছে সেগুলো কি করবে? পজিটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করবে, কিন্তু নেগেটিভ চার্জ কি করবে? আকর্ষণ করবে। তাহলে সব জায়গাতে যদি পজিটিভ চার্জ আর নেগেটিভ চার্জ সমান হয়, তাহলে আকর্ষণ আর বিকর্ষণ দুটো কি হবে? সেম হবে। সুতরাং ডিফ্লেকশন সেরকম ভাবে হওয়ার কথা না। আর যদিও বা হয়, তাহলে খুবই হালকা হবে। রাদারফোর্ড এক্সপেক্ট করেছিলেন এই রেজাল্ট, তার মনে হয়েছিল যে এইটা পাওয়ার কথা, তাহলে এই সোজা পথে চলে যাওয়ার কথা। আর একটা কথা কি, এই রশ্মিটা যেভাবে যাবে পরের রশ্মিটাও কি হবে? সেই পথে একইভাবে যাবে। মানে এটা যদি সোজা পথে যায় বা হালকা ডিফ্লেকশনে যায়, তাহলে এটাও হালকা বা সোজা পথেই চলে যাবে। কেন? অ্যাটমটা তো চারিদিকে সেম। এখানে যা 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 পদার্থ আছে এখানেও তা তা আছে সেম চারিদিকে। ঘনত্ব, পজিটিভ চার্জের ঘনত্ব, নেগেটিভ চার্জের ঘনত্ব, মাসের ঘনত্ব সব জায়গায় কি আছে? সেম আছে। তাহলে তোমরাই বলো, এটাকে যদি কিছুটা ডিফ্লেকশন করে, তাহলে এটাকেও সেম ডিফ্লেকশন করা কথা। শুধু তাই না, এটাকেও সেম ডিফ্লেকশন করার কথা, এটাকেও সেম ডিফ্লেকশন করার কথা। এই রেজাল্টটা তিনি এক্সপেক্ট করেছিলেন। এনসিইআরটিতে আবার বলছি, কথাটা সুন্দরভাবে লেখা আছে। কিন্তু এই রেজাল্টটা কিন্তু পাননি তিনি। তোমরা জানো যে কোনো বেশিরভাগ রশ্মি সোজা পথে গেল, কিছু কিছু রশ্মি কিন্তু কি হয়েছিল পরে জানছি। যাই হোক, এই রেজাল্টটা কিন্তু পাওয়ার কথা ছিল, এটা ছিল এক্সপেক্টেড রেজাল্ট। কিন্তু এক্সপেকটেশন তো সবসময় মেলে না, আমরা যা আশা করি তা পাই না। পেলে তো ভালোই হতো। এক্সপেক্ট করেছিলেন, পাননি। পেয়েছিলেন কি? দেখেছিলেন কি? অবজার্ভ রেজাল্টটা কি ছিল? অবজার্ভ রেজাল্টটা ছিল যে কিছু বেশিরভাগ রশ্মি কি ছিল? সোজা পথে বেরিয়ে চলে গেছে। এটাই হওয়ার কথা ছিল। কিন্তু রাদারফোর্ডের মানে মাথাটাকে ঘুরিয়ে দিল কখন জানো? যখন তিনি দেখলেন যে কিছু রশ্মি সোজা পথে না গিয়ে হালকা বেঁকে গেছে। দেখো, এটা হালকা বেঁকে গেছে। আর এই রশ্মিটা বাঁকার পরিমাণটা কি আরো বেশি। এইটা তো পাওয়ার কথা ছিল না, হলো কেন? রাদারফোর্ড ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেলেন। তাহলে পাওয়ার কথা ছিল কি? এইটা। এইটা তিনি পাননি। এইটা পাননি। পেয়েছিলেন কোনটা? রেজাল্ট পেয়েছিলেন এইটা। কেন পেয়েছিলেন? কি করে এই ঘটনাটা ঘটলো? রাদারফোর্ড কিন্তু এইটারই ব্যাখ্যা দিতে মনে মনে ভাবতে শুরু করলেন যে কিভাবে এটা হতে পারে। তারপরেই তিনি তার অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন। তাহলে তার আগে আমরা একটা কাজ করি, যে অবজারভেশনগুলো তিনি পেয়েছিলেন সেই অবজারভেশনগুলো একটু লিখে নিই। কি কি অবজারভেশন পেয়েছিলেন? এক নম্বর, এক নম্বরটা কি হচ্ছে? মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল। দেখো এখানে আলফা পার্টিকেল গেছে, এই মোটা 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 মানে কি? বেশিরভাগ আলফা রশ্মি কি সোজা পথে চলে গেছে। তাহলে ওটাই তিনি লিখলেন যে মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসড থ্রু দ্য গোল্ড ফয়েল। মোস্ট অফ দ্য আলফা পার্টিকেল পাসড through the gold foil through the gold foil undeflected। আনডিফ্লেক্টেড মানে কোনোভাবে রশ্মিগুলো বেঁকে যায়নি। বেশিরভাগ রশ্মি কি হয়েছিল? সোজা পথে চলে গেছিল। ওটা কি বলছে? আনডিফ্লেক্টেড। সেকেন্ড অবজারভেশনটা কি লিখলেন? যে দেখো কিছু রশ্মি কিন্তু হালকা অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছিল। দেখো এটা পথে যাওয়ার কথা ছিল, কিন্তু এই পথে না গিয়ে কিছু রশ্মি কি হয়েছে? এইভাবে বেঁকে গেছে। কি করে বুঝলো? এখানে জিঙ্ক সালফাইড স্ক্রিন রাখা হয়েছে। এটা বেশি জল জল করে জ্বলছে, এটা হালকা করে জল জল করছে। তাহলে বুঝতে পারলেন যে এখান থেকে কি হয়েছে? ডিফ্লেকশন হয়েছে। এইটা ধরো ডিফ্লেকশন হয়েছে থিটা অন অ্যাঙ্গেলে। এটা আবার দেখো ডিফ্লেকশন হয়েছে। সাপোজ ধরো এটা ডিফ্লেকশন হয়েছে থিটা টু, ঠিক ওই রকম ভাবে এই রশ্মিটাও কিন্তু ডিফ্লেকশন হয়েছে। তাহলে কিছু রশ্মি, যতগুলো রশ্মি পাঠানো হয়েছিল তার
সামান্য অংশ, স্মল ফ্র্যাকশন, ডিফ্লেকশনটা হয়েছিল কি খুবই হালকা অ্যাঙ্গেলে। রাদারফোর্ড তো নিজে থেকে দেখতে পাচ্ছেন রশ্মিগুলো পাঠানো হয়েছে কোন দিকে যাচ্ছে, বেশিরভাগ রশ্মি সামনের দিকে যাচ্ছে, কিছুটা রশ্মি বেঁকে গেছে। তিনি তো দেখতে পাচ্ছেন যে কতটা রশ্মি সামনের দিকে যাচ্ছে, কতটা বাঁকছে। এই থেকে বলেছিলেন যে স্মল ফ্র্যাকশন, স্মল fraction of the alpha particle was deflected by small angle। কি হলো, যতগুলো রশ্মি পাঠানো হয়েছিল তার হালকা অংশ, স্মল ফ্র্যাকশন অফ দ্য আলফা পার্টিকেল, ডিফ্লেক্টেড, বেঁকে গিয়েছিল। কত অ্যাঙ্গেলে? হালকা অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছিল। আর একটা জিনিস তিনি দেখলেন যে এখানে যতগুলো রশ্মি পাঠানো হয়েছে, যতগুলো রশ্মি পাঠানো হয়েছে তার মধ্যে খুবই হালকা, খুবই মানে খুবই হালকা। কতটা হালকা? প্রায় 20,000 রশ্মি যদি পাঠানো হয়, আলফা পার্টিকেল পাঠানো হয়, দেখো আলফা পার্টিকেল এটা কণা, কিন্তু তাহলে 20,000 যদি কণা পাঠানো হয় তার মধ্যে দেখা যাচ্ছে একটা যে পথে গিয়েছিল সেই পথে হিট করে আবার সেম পথে ফিরে চলে এসেছে। এটাও তিনি দেখলেন। তাহলে এটাই ছিল তার থার্ড অবজারভেশন। তাহলে কি, ভেরি ফিউ আলফা পার্টিকেল, ভেরি ফিউ আলফা পার্টিকেল, কতটা? 1 in 20,000, 20,000-এর মধ্যে প্রায় একটা। কোনো কোনো বই দেখবে দুটোও থাকে, তো বেশিরভাগ বই কিন্তু একটাই থাকে। ভেরি ফিউ আলফা পার্টিকেল বাউন্সড ব্যাক, লেখাটা খারাপ হয়ে গেল, বাউন্সড ব্যাক। বাউন্সড ব্যাক মানে কি? যে পথে গিয়েছিল সেই পথে আবার ফিরে চলে আসলো। তাহলে ডিফ্লেকশন অ্যাঙ্গেল কত হবে? 180 ডিগ্রি, অর ডিফ্লেক্টেড বাই 180 ডিগ্রি। এই ছিল রাদারফোর্ডের অবজারভেশন। অবজারভেশন তো পেয়ে গেলেন, ভালো কথা। ব্যাখ্যা তো করতে হবে যে কেন এরকম হলো। আর যদি ব্যাখ্যা করে দিতে পারে তাহলে কি হবে? নতুন একটা মডেল তৈরি হয়ে যাবে, অ্যাটমের নতুন মডেল তৈরি হবে। রাদারফোর্ড কি করলো? এই ভাবনা চিন্তার মধ্যে পড়ে গেল এবং তার যে বেসিক কনসেপ্ট ছিল, বেসিক যে ধারণা জ্ঞান, সেগুলোকেই কাজে লাগিয়ে তিনি তার কনক্লুশনে পৌঁছেছিলেন এবং তার একটা নতুন অ্যাটমিক মডেল দিয়েছিলেন এই অবজারভেশনের উপর ভিত্তি করে। তো ওই থিঙ্কিংগুলো কি কি বেসিক নলেজগুলোকে তিনি কাজে লাগিয়েছিলেন, তারপরে তিনি অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন। বেসিক নলেজগুলো একটু হালকা একটু দেখে নিই, চলো। আচ্ছা আচ্ছা, তোমরাই বলো যে একটা ধরো অ্যাটম আছে, সাপোজ একটা অ্যাটম আছে। বেসিক নলেজগুলো কি সেগুলো আমরা দেখার চেষ্টা করছি এখন। হ্যাঁ, একটা অ্যাটম আছে, এত বড় ধরো একটা অ্যাটম। এখন আমরা জানি যে এই অ্যাটমের ঠিক মিডিলে কি আছে? এই মিডিলে কিন্তু নিউক্লিয়াস আছে। এখন আমরা জানি, তখন কিন্তু রাদারফোর্ড এটা জানতেন না, তখন জানতেন না। এখন আমরা জানি যে মিডিলে কি আছে? নিউক্লিয়াস থাকে, যেখানে পজিটিভ চার্জ এবং পুরো মাস কনসেন্ট্রেটেড থাকে। আচ্ছা, আলফা পার্টিকেলের চার্জ কি? আলফা পার্টিকেলের চার্জ হচ্ছে পজিটিভ। তাহলে আমার যদি কোনো একটা আলফা পার্টিকেল ধরো পজিটিভ সেন্টারের দূর দিয়ে যাই, আলফা পার্টিকেলের চার্জ কি বললাম স্যার? পজিটিভ বললাম। আলফা পার্টিকেলের চার্জ এখানে হচ্ছে পজিটিভ, একটা কণা আছে ধরো, এটা হচ্ছে আলফা পার্টিকেল, আলফা। আমরা জানি পজিটিভ এবং পজিটিভ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে, ভালো কথা। কিন্তু পজিটিভ আর নেগেটিভটা কি করে? পরস্পরকে আকর্ষণ করে। অ্যাটমের মধ্যে কি কি আছে? প্রোটন যেটা পজিটিভ, ইলেকট্রন যেটা নেগেটিভ, নিউট্রন যার কোনো চার্জ নেই। আচ্ছা, পজিটিভ চার্জ তো এখানে আছে, এটা যদি দূর দিয়ে যায় আলফা কণাটা, যেহেতু দূর দিয়ে যাচ্ছে, এই পজিটিভ পজিটিভ কি কোনো বিকর্ষণ করবে? না, করবে না। তোমরাই জানো যে চুম্বকের যদি নর্থ মেরু আর নর্থ মেরু খুব কাছে নিয়ে আসে তবেই বিকর্ষণ করবে, কিন্তু দূর দিয়ে যদি থাকে থাকে
যাই, কোনো রকম বিকর্ষণ করবে না। তাহলে কোন পথে চলে যাবে? সোজা পথে চলে যাবে। ঠিক এরকম ভাবে আমি বলতে পারি আরো রশ্মি আছে, এইভাবে সোজা পথে চলে যাবে, এইভাবে সোজা পথে চলে যাবে। এইটা যাওয়ার কথা, এরকম ভাবে চলে যাবে। কিন্তু কিন্তু যদি কোনো আলফা কণা যেটা পজিটিভ চার্জ নিউক্লিয়াসের কাছ দিয়ে যায়, তাহলে কি হবে বলো? এইভাবে যদি নিউক্লিয়াসের কাছ দিয়ে যায়, তাহলে তুমি জানো যে এটা পজিটিভ আর এটাও পজিটিভ। পজিটিভ পজিটিভ পরস্পরকে বিকর্ষণ করে। তাহলে বিকর্ষণ করলে কি হবে? ওকে ঠেলে দিবে না, সোজা পথে তো আর যেতে দিবে না। তখন ওকে বিকর্ষণ করার জন্য একটু হালকা এরকম ভাবে ঠেলে দিবে, এই পথে চলে যাবে। আচ্ছা, যদি আরো কাছ দিয়ে যায়, যত কাছে আসবে দুটো পজিটিভ কণা তাদের মধ্যে বিকর্ষণটা কি হবে? আরো বেশি হবে। তাহলে বিকর্ষণ যদি আরো বেশি হয় তাহলে ওকে ঠেলে দিবে কি? আরো বেশি দূরে ঠেলে দিবে। কারণ ডিফ্লেকশন যে অ্যাঙ্গেলটা হবে সেই অ্যাঙ্গেলটা কি হবে? আরো বেশি হবে। দেখো, এইটা একটা করলাম আর এইটা একটা করলাম। আর যদি কোনো কণা কি করে, একেবারে এই মিডিলে গিয়ে মারে, তাহলে কি হবে? মিডিলে গিয়ে মারলে আবার সেই পথে ফিরে যাবে। কিন্তু এরকম সম্ভাবনাটা কি হবে বলো তো? খুবই কম। হ্যাঁ ঠিক, খুবই কম। অবজারভেশনগুলো দেখো, 20,000-এর মধ্যে একটা, খুবই কম। চলো আরো কনসেপ্ট ক্লিয়ারের দিকে আমরা যাই। তাহলে থমসন যেমন ভেবেছিলেন যে পজিটিভ চার্জটা কি হচ্ছে, চারিদিকে সমানভাবে ছড়িয়ে আছে এবং মাসটা চারিদিকে ছড়িয়ে আছে সমানভাবে, এরকম হলে সোজা পথে সব রশ্মিগুলো যেত। কিন্তু এভাবে কি যাই? না, ক্রস দিয়ে দিলাম, যাই না। যেহেতু যাচ্ছে না সব রশ্মিগুলো সোজা পথে, কিছু কিছু কি হচ্ছে, হালকা অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে আর কিছু বেশি অ্যাঙ্গেলে বেঁকে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই ওখানে বিকর্ষণটা বেশি হয়েছে। তাহলে বিকর্ষণ, পজিটিভ চার্জকে বিকর্ষণ কে করে? আর একটা পজিটিভ চার্জ। অ্যাটমের মধ্যে পজিটিভ চার্জ কে আছে? অবভিয়াসলি স্যার, প্রোটন আছে। তাহলে প্রোটনটা নিশ্চয় কি হচ্ছে, চারিদিকে ছড়িয়ে নেই, একটা হালকা হালকা ভলিউমের মধ্যে ওটা কনসেন্ট্রেটেড হয়ে আছে। হালকা কেন বললেন? অবজারভেশনে চলে আসি। স্মল ফ্র্যাকশন অফ দ্য আলফা পার্টিকেল ওয়াজ ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেল। কতটা ছিল? খুবই হালকা পরিমাণ ছিল। তাহলে যারাকে যারাকে ডিফ্লেকশন করেছে, যারাকে বিকর্ষণ করেছে, তাদের সংখ্যাটা কি? কম। আর যারাকে বিকর্ষণ করেছে বা ডিফ্লেকশন করেছে তারা নিশ্চয়ই নিশ্চয়ই অবভিয়াসলি পজিটিভ চার্জ দিয়ে পাশ দিয়ে যেতেই হবে। কেন? পজিটিভ চার্জ আর পজিটিভ চার্জ পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। তো খুবই কম পরিমাণ আলফা পার্টিকেলকে যদি বিকর্ষণ করে, তাহলে পজিটিভ চার্জটা কোথায় আছে? খুব কম পরিমাণ জায়গার মধ্যে আছে, খুব কম পরিমাণ জায়গার মধ্যে আছে। দেখো আস্তে আস্তে কিন্তু আমরা অ্যাটমিক মডেলের দিকে যাচ্ছি এবং রাদারফোর্ড কিভাবে ভেবেছিলেন দিয়ে অ্যাটমিক স্ট্রাকচারটা দিয়েছিলেন সেটার আমরা ব্যাখ্যা কিন্তু করছি। আর তোমরাই বলো যে এইভাবে যদি মাঝখানে মারে, মাঝখানে মারলে কি হবে? ধাক্কা মেরে আবার সেম পথে ফিরে চলে আসবে। তাহলে এর সম্ভাবনাটা কি হবে? খুবই কম। তার জন্যই তো কি হয়েছিল, 20,000-এর মধ্যে একটা পার্টিকেলের এরকম ঘটনাটা ঘটেছিল। এই বেসিক কনসেপ্টকে রাদারফোর্ড কাজে লাগিয়ে অ্যাটমিক মডেলটা কিন্তু দিয়েছিলেন। আচ্ছা, মাসটাও কিন্তু এখানে আছে কি করে? আচ্ছা, এটা যদি হালকা হতো, আলফা পার্টিকেলে তো ভর আছে, হুম 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 আছে, হিলিয়াম পরমাণুর ভরের সঙ্গে সমান, অবভিয়াসলি আছে, ভালো কথা ভালো কথা। চলো এবার এইটা যদি হালকা হয় আলফা পার্টিকেলের তুলনায়, ধরো এটা খুবই হালকা, তাহলে কি হবে? যখন একে এই কণাটা, আলফা কণাটা এই নিউক্লিয়াসটাকে খুবই স্পিডে মারবে, এ কি এখানে থাকবে? আর একে কি কি হবে? বাউন্স ব্যাক করার ক্ষমতা থাকবে? একটা উদাহরণ দিই, চলো একটা পেজ আছে, এই পেজটা ধরো স্থির আছে, এই পেজটাকে যদি আমি এইভাবে মুড়িয়ে নিই, পেজটা আমার নষ্ট হয়ে গেল। যাক, তোমাদের শেখাতে গিয়ে একটা পেজ নষ্ট হলে কিছু যায় আসবে না। চলো এবার বলো, যদি এইটাকে, বল আমার কাছে নেই, এই পেন দিয়ে আমাকে মারতে হবে। ধরো এই যে কাগজের টুকরো, তোমরা জানো পেজটা খুবই হালকা, তার তুলনায় এই পেনটা কি ভারী। এবার এই পেনটাকে দিয়ে যদি ধরো এই কাগজটাকে খুবই স্পিডে মারি, তাহলে এই পেনের গতিপথকে কি আটকাতে পারবে? না, এইভাবে মারবে, সোজা পথে চলে যাবে। তাহলে নিশ্চয়ই
এইভাবে সোজা পথে যায়নি, ফিরে এসছে, তার মানে কি হবে? ভারী হবে। কি হবে? খুবই ভারী। একটা বল, ধরো একটা দেওয়াল আছে যেটা খুবই ভারী, একটা বল গিয়ে হিট করলো, আবার ফিরে আসছে, দেওয়ালটা তো নিশ্চয়ই খুবই ভারী, তার জন্য তো বলটাকে আবার কি করছে? বাউন্স ব্যাক করাতে পারছে। এখান থেকে তিনি সিদ্ধান্ত করলেন যে যেখানে পজিটিভ চার্জ আছে সেখানে কি আছে? পুরো অ্যাটমের যে মাস সেটাও কি আছে? কনসেন্ট্রেটেড হয়ে আছে খুবই ছোট্ট জায়গার মধ্যে। আর কি বলেছিলেন? যে বাইরের কক্ষপথে কি থাকে? বিভিন্ন অরবিট থাকে। এই অরবিটগুলোতে কি আছে? ইলেকট্রন আছে। এখানে ধরো ইলেকট্রন আছে এই অরবিটে। তাহলে এই ইলেকট্রনকেও তো আলফা পার্টিকেল মারছে, তো ডিফ্লেকশন করাতে পারছে না কেন? এই আলফা পার্টিকেল পজিটিভ চার্জ, এই আলফা পার্টিকেল সরি ইলেকট্রনটা কি নেগেটিভ চার্জ, কিছুটা হলো তো ডিফ্লেকশন করার কথা না, পারবে না। এক্ষুনি তো কনসেপ্ট দেখালাম, পেজটা আমার উড়ে গেছে। এই ইলেকট্রনের ভর কি? ইলেকট্রনের ভরটা হচ্ছে খুবই নগণ্য, তার তুলনায় আলফা পার্টিকেল কত গুণ ভারী? প্রায় 8,000 গুণ ভারী। কত গুণ ভারী? 8,000 গুণ ভারী। আর এটা খুবই স্পিডে যাচ্ছে, ইলেকট্রনকে যদি মারে ইলেকট্রনের অস্তিত্ব থাকবে না, এখানে রাখতেই দিবে না, এই আলফা পার্টিকেলগুলো ওকে সরিয়ে দিয়ে সোজা পথে চলে যাবে। এই ছিল রাদারফোর্ডের বেসিক নলেজ, যেটাকে তিনি কাজে লাগিয়ে অ্যাটমিক মডেলটা দিয়েছিলেন। চলো তাহলে কনক্লুশনগুলো তিনি কি করলেন? যেগুলো আমি এতক্ষণ ধরে বোঝালাম সেটাই ছিল তার কনক্লুশন। প্রথম কনক্লুশনটা কি? তাহলে নিশ্চয় তিনি বললেন যে বেশিরভাগ জায়গাটাই কি হবে? বেশিরভাগ জায়গাটাই ফাঁকা, ওখানে কোনো ভর নেই। কারা থাকতে পারে? তারাই থাকবে যাদের ভর খুবই কম। তাহলে স্পেস মোস্ট অফ দ্য স্পেস ইন অ্যাটম ইজ এমটি অ্যাজ আলফা পার্টিকেল পাস থ্রু দ্য ফুয়েল আনডিফ্লেক্টেড। যেহেতু আলফা পার্টিকেলগুলো সোজা পথে বেরিয়ে গেছে, কোনো রকম ডিফ্লেকশন হয়নি বা বেঁকে যায়নি, তার মানে আমরা বলতে পারি বেশিরভাগ বেশিরভাগ জায়গা অ্যাটমের ফাঁকা। সেকেন্ড পয়েন্ট কনক্লুশন তিনি করলেনটা কি? সুন্দরভাবে এভাবে বিজ্ঞানীরা কিন্তু পয়েন্ট পয়েন্ট করে লিখে। তোমরা এক সময় সায়েন্স পড়ছো, এভাবে ভাবনা চিন্তার মধ্যে হতেই পারে তোমাদের মধ্যে কেউ সায়েন্টিস্ট হচ্ছে, রিসার্চ করছে, তখন এইভাবেই তোমাকে পরপর থিসিস পেপারগুলো কিন্তু লিখতে হবে। আচ্ছা, সেকেন্ড পয়েন্ট চলো, সেকেন্ড কনক্লুশন তিনি কি করলেন? আচ্ছা, যে পার্টিকেলগুলো যদি কি হয় হালকা অ্যাঙ্গেলে বেঁকে গেছে, তারা নিশ্চয়ই কি হয়েছে? পজিটিভ সেন্টারের পাশ দিয়ে গেছে। এখান থেকে তিনি কি বললেন? পজিটিভ চার্জগুলো চারিদিকে অ্যাটমের মধ্যে ছড়িয়ে নেই। সেকেন্ড কনক্লুশন, এ ভেরি ফিউ পজিটিভ চার্জ আলফা পার্টিকেল ডিফ্লেক্টেড বাই স্মল অ্যাঙ্গেল। কিছুটা আলফা পার্টিকেল কি হয়েছিল? হালকা অ্যাঙ্গেলে বেঁকে গিয়েছিল। দিস ইজ ডিউ টু দ্য আলফা পার্টিকেল মাস্ট গন নেয়ার দ্য পজিটিভ সেন্টার। কেন বেঁকে গিয়েছিল? নিশ্চয় তারা পজিটিভ সেন্টারের পাশ দিয়ে গিয়েছিল, ওটাই লেখা আছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? যে পজিটিভ চার্জ অ্যাটমের মধ্যে চারিদিকে সমানভাবে ছড়িয়ে নেই, যেটা কে বলেছিলেন? থমসন বলেছিলেন। দ্যাটস ওয়াই পজিটিভ চার্জ ডাজ নট স্প্রেড ওভার দ্য অ্যাটম অ্যাজ থমসন অ্যাজিউমড। থমসন যেটা ভেবেছিলেন সেইটা কিন্তু না, সেটা ঠিক নয়। পজিটিভ চার্জ মাস্ট কনসেন্ট্রেটেড ইন স্মল ভলিউম। যেহেতু খুবই স্মল ফ্র্যাকশন আলফা পার্টিকেলকে বাঁকাতে পেরেছিলেন, তাহলে এই পজিটিভ চার্জটাও কি আছে? স্মল ভলিউমের মধ্যে সীমাবদ্ধ আছে। থার্ড কনক্লুশন কি ছিল? চলো ওটাও বললাম, যে পজিটিভ চার্জ যেখানে থাকবে মাসও সেখানে থাকবে। কেন? ডিফ্লেকশন করাতে শুধু পজিটিভ চার্জ না, ভরও বেশি বা মাসও বেশি হওয়া চাই। যদি পেনটাকে আমাকে ডিফ্লেক্টেড করাতে হয়, একটা বল ধরো, একটা আমার হাতে বল নেই, বলটাকে যদি ডিফ্লেক্টেড করাতে হয়, তা যেই জায়গায় ধাক্কা মেরে ফিরে আসবে তার ভরটা কি হতে হবে? বেশি হতে হবে। এখানে একটা বল থাকলে ভালো হতো, যাই হোক। চলো, মাস অফ অ্যাটম অলসো ডাজ নট স্প্রেড ওভার দ্য অ্যাটম। মাসটাও কি পুরো অ্যাটমের মধ্যে কিন্তু ছড়িয়ে নেই, এটাও কি আছে? ইট অলসো কনসেন্ট্রেটেড ইন স্মল ভলিউম। এটাও অ্যাটমের খুব ছোট্ট ভলিউম বা আয়তনের মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে আছে। তাহলে এই ছিল আমাদের রাদারফোর্ডের কনক্লুশন। এখান থেকে এই কনক্লুশন দেওয়ার পরই রাদারফোর্ড তার অ্যাটমিক মডেল দিয়েছিলেন। কি অ্যাটমিক মডেল দিয়েছিলেন? চলো আমরা দেখি অ্যাটমিক মডেলটা কি। তাহলে রাদারফোর্ডের অ্যাটমিক মডেলটা কি ছিল? এই সব কনক্লুশনগুলো করার পর দেখি, এখনই আমরা পড়ব রাদারফোর্ডস অ্যাটমিক স্ট্রাকচার অফ অ্যাটম। কত সালে তিনি দিয়েছিলেন?
1911 সালে। তিনি প্রথমেই বলেছিলেন যে অ্যাটম হ্যাজ টু পার্ট, অ্যাটমের কটা অংশ আছে? দুটো অংশ। দেখলে না, যেখানে ডিফ্লেকশনটা হচ্ছে, রশ্মিগুলো বেঁকে যাচ্ছে, আর কিছু কিছু জায়গা কি আছে? ফাঁকা আছে। এর জন্য যেখানে ভর আর পজিটিভ চার্জ আছে সেটাকে তিনি ধরলেন একটা অংশ, আর বাইরের যে ফাঁকা অংশটা আছে সেটাকে ধরলেন আর একটা অংশ। তাহলে অ্যাটম হ্যাজ টু পার্টস। ফার্স্ট পার্ট কি? যেখানে ডিফ্লেকশনটা হচ্ছিল এবং পজিটিভ চার্জ থাকে সেটাকে বললেন তিনি নিউক্লিয়াস। সেকেন্ড বললেন অরবিট। অরবিটটা কি? আমরা আসছি। সেকেন্ড পয়েন্ট তিনি বললেন নিউক্লিয়াসটা কি? দুটো পার্ট আছে, তাহলে নিউক্লিয়াসটা কি? নিউক্লিয়াস হচ্ছে নিউক্লিয়াস ইজ হেভি পজিটিভ চার্জ সেন্টার। নিউক্লিয়াসটা কি? ওই তো দেখালাম, এটাই নিউক্লিয়াস, যেখানে পজিটিভ চার্জ এবং পুরো অ্যাটমের মাস কনসেন্ট্রেটেড হয়ে আছে। তাহলে নিউক্লিয়াস ইজ হেভি পজিটিভ চার্জ সেন্টার হোয়ার all the positive charged and mass of atom is concentrated। যেখানে নিউক্লিয়াসটা হচ্ছে যেখানে অ্যাটমের পুরো পজিটিভ চার্জ এবং মাসটা ছোট্ট একটা ভলিউমের মধ্যে কনসেন্ট্রেটেড হয়ে আছে। থার্ড পয়েন্ট তিনি কি বললেন? যে অ্যাটমের বেশিরভাগ অংশ জায়গা ফাঁকা, মোস্ট অফ দ্য স্পেস অফ অ্যাটম ইজ এমটি। বেশিরভাগ জায়গা অ্যাটমের ফাঁকা। ফোর্থ পয়েন্টটা তিনি কি বললেন? ফোর্থ পয়েন্টটা বললেন যে তাহলে নিউক্লিয়াসে কি কি থাকে? আমরা জানি ভর কার কার থাকে? প্রোটন আর নিউট্রনের। ইলেকট্রনের ভর তেমন কিছু কিন্তু নেই। তাহলে ইলেকট্রনগুলো কোথায় আছে? প্রোটন আর নিউট্রন তো নিউক্লিয়াসে থাকছে খুব ছোট জায়গার মধ্যে, ইলেকট্রনগুলো কোথায় আছে? তাহলে ইলেকট্রনস আর সারাউন্ডেড তাহলে ফোর্থ পয়েন্টটা কি? ফোর্থ পয়েন্টটা হচ্ছে দেখো পজিটিভ চার্জ এবং পুরো মাস প্রোটন আর নিউট্রন কোথায় আছে? অ্যাটমের সেন্টারে বা নিউক্লিয়াসে। কেন? প্রোটনের চার্জ কি? পজিটিভ, আর নিউট্রনের ভর আছে, কোনো চার্জ নেই। আর সেটাই কি আছে? নিউক্লিয়াসে আছে, যেটা ছোট্ট একটা ভলিউমের মধ্যে আছে। তাহলে ইলেকট্রনগুলো কোথায় আছে? এর আগে আমরা পড়েছি অ্যাটমের মধ্যে কি থাকে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তাহলে প্রোটন আর নিউট্রন কোথায় আছে? নিউক্লিয়াসে। ইলেকট্রনগুলো কোথায় আছে? তাহলে ইলেকট্রনগুলো আছে ইলেকট্রনস আর distributed around the nucleus in different circular path। ইলেকট্রনগুলো কি আছে? নিউক্লিয়াসকে ঘিরে যে ডিফারেন্ট অরবিট আছে, এটা কি বলা হয়? কল্ড
অরবিট। তাহলে নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথ আছে বা অরবিট আছে, এখানেই কি হয়, ইলেকট্রনগুলো কিন্তু নিউক্লিয়াসকে ঘিরে রোটেট করতে থাকে। তাহলে এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। এই অ্যাটমিক মডেলটাকে বলা হয় প্ল্যানেটারি মডেল অর নিউক্লিয়ার মডেল। দিস model is called nuclear model or planetary model। প্ল্যানেটারি মডেল কেন? সূর্য কোথায় থাকে? মাঝখানে। আর সূর্যের চারিদিকে গ্রহগুলো কি করে? বিভিন্ন কক্ষপথে রোটেট করে। ওটার সঙ্গে তুলনা করে তিনি দেখলেন প্রায় কিন্তু সিমিলার। ওখান থেকে বললেন যে এই মডেলটার নাম হচ্ছে নিউক্লিয়ার মডেল বা প্ল্যানেটারি মডেল। তাহলে এই ছিল রাদারফোর্ডের অ্যাটমিক মডেল। যে এক্সপেরিমেন্টগুলো তিনি করেছিলেন, এই এক্সপেরিমেন্টাল যে রেজাল্টগুলো ছিল, এই রেজাল্টগুলোকে তিনি ব্যাখ্যা করতে করতেই তিনি এই সিদ্ধান্তে উপনীত হয়েছিলেন যে মডেলটা, অ্যাটমের যে মডেল, মানে ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এইভাবে হতে পারে। হলো, এবার আমরা আসব কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসে। রাদারফোর্ডের কিছু ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। কি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস? আচ্ছা, এক্ষুনি বললাম যে নিউক্লিয়াসকে ঘিরে ইলেকট্রনগুলো বিভিন্ন সার্কুলার পাথে কি করে? রোটেট করে। আচ্ছা, রোটেট করে বললেন কেন? ইলেকট্রনগুলো ঘোরে কেন বললেন? এক জায়গাতে এখানে যেমন স্থির আছে, ধরো স্থির থেকে গেল, এখানে ইলেকট্রনটা স্থির থেকে গেল, এরকমও তো হতে পারতো। কিন্তু রাদারফোর্ড কি বলেছিলেন? যে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। এর কারণ আছে। এই কারণগুলো জানতে আমাকে কিছু জানতে হবে কি? ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস তিনি করেছিলেন। সে কি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিসগুলো করেছিলেন সেগুলো কিন্তু নিট আর জেই দুটোতেই আছে। বোর্ডের অতটা আসে না, নিট আর জেইতে বেশি আসে। ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস ডান বাই রাদারফোর্ড। 1 নম্বর, চলো প্রথম হচ্ছে ইলেকট্রনগুলো ঘুরছে কেন, এই ব্যাখ্যা দিতে গিয়ে তিনি প্রথম একটা ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দিয়েছিলেন। তার জন্য একটা আমি অ্যাটমকে কল্পনা করছি। চলো, এই হচ্ছে আমার একটা অ্যাটম। এই অ্যাটমের মাঝখানে কি থাকবে? নিউক্লিয়াস, যেখানে প্রোটন আর নিউট্রন থাকে, যেটা চার্জ হচ্ছে কি? পজিটিভ। বাইরে কক্ষপথে কি আছে? ইলেকট্রন আছে। এটা ধরো একটা অরবিট, যেখানে ইলেকট্রনগুলো সার্কুলার পাথে রোটেট করছে। কেন রোটেট করছে এরই উত্তর কিন্তু দিয়েছিলেন। আচ্ছা, তোমরা কুলম্বের সূত্র নিশ্চয় পড়েছো। কুলম্বের সূত্র কি বলছে? ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এখানে একটা নেগেটিভ চার্জ আছে, পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে। অবভিয়াসলি এর চার্জ যদি Q1 হয়, এর যদি চার্জ Q2 হয় এবং ডিস্টেন্সটা যদি R হয়, তাহলে এদের ফোর্স অফ অ্যাট্রাকশন কেন, আকর্ষণ কেন? পজিটিভ আর নেগেটিভ অপোজিট চার্জ আছে, তাহলে অবভিয়াসলি এরা আকর্ষণ করবে। এই ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি হবে? F ইজিক্যাল টু কে, কেটা হচ্ছে কনস্ট্যান্ট, Q1 ইন্টু Q2 বাই R স্কোয়ার। আর এটা যদি সিজিএস পদ্ধতিতে নাও তাহলে কে ইজিক্যাল টু কি হয়? 1 হয় সিজিএস পদ্ধতিতে, সিজিএস ইউনিটে। তাহলে এ ফিজিক্যাল টু আমরা কি লিখতে পারি? কে এর মান 1 বসিয়ে দাও, সিজিএস পদ্ধতিতে নিচ্ছি, Q1 Q2 বাই আর স্কোয়ার। তখন কিন্তু এই সূত্রটা ছিল। আচ্ছা দেখো তো, ইলেকট্রনের চার্জ কি? হ্যাঁ, নেগেটিভ। নিউক্লিয়াসের চার্জ কি? পজিটিভ। তাহলে এখানে একটা আকর্ষণ বল কাজ করবে কিনা বলো? ইলেকট্রনটা নিশ্চয় কি হবে? নিউক্লিয়াসের দিকে চলে যেতে চাইবে। নিউক্লিয়াসটা কেন আসতে চাইবে না? নিউক্লিয়াস ভারী তাই। তাহলে ইলেকট্রনটা নিশ্চয়ই এদিকে কি আছে? চলে আসার কথা। কিন্তু রাদারফোর্ড কি বলেছিলেন? ইলেকট্রনগুলো একটা নির্দিষ্ট দূরত্বে থাকবে, অরবিটে থাকবে। তো থাকতে গেলে কি করে থাকবে? টানছে তো, টানলে তো ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের দিকে চলে আসে। তাহলে নিশ্চয় অবভিয়াসলি এই দিকে যতটা ফোর্স কাজ করছে ঠিক তার অপোজিট দিকে আর একটা ফোর্স কাজ করছে। আর এবং এই দুটো ফোর্সের মানটা কি? অবভিয়াসলি সেম। এটাকে যদি ধরি F1 আর এটাকে নাম দিলাম F2 ফোর্স। দুটো ফোর্স F1
ইজিক্যাল টু অবভিয়াসলি F2 হতেই হবে। এই ফোর্সটা কিভাবে, কোত্থেকে আসলো? দেখো এই পেনটা আছে, কেউ যদি এদিকে টানে পেনটা কিন্তু এদিকে চলে যাবে, কিন্তু সমান মানে কেউ যদি বিপরীত দিকেও টানে, দুদিক থেকে টানছে, দুদিক থেকে টানছে, তাহলে পেন, এখানে পেনটা মাঝখানে কোনো ডিসপ্লেসমেন্ট হবে? হবে না। তাহলে দুদিককার ফোর্সটা কি হতে হবে? সেম হতে হবে। আচ্ছা এই ফোর্সটা তো তুমি ক্যালকুলেট করতে পারবে, F1টা ক্যালকুলেট করতে পারবে। F1টা কত হবে? F1টা এখানে চার্জ, নিউক্লিয়াসের চার্জ কত? ধরো জেডটা প্রোটন আছে, কটা প্রোটন আছে? জেড প্রোটন আছে। একটা প্রোটনের চার্জ যদি ই হয় তাহলে জেডটা প্রোটনের চার্জ কত হবে? জেড ই। তাহলে Q1 এর মান হবে জেড ইন্টু ই। ইলেকট্রনের চার্জ কত? ধরো ই। দুটোর মধ্যে ডিস্টেন্সটা কত? ধরো আর, আর স্কোয়ার। তাহলে এটা হচ্ছে F1 এর মান হবে। এই F1টাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স, মানে কেন্দ্রের দিকে যে ফোর্স সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল ফোর্স। সেকেন্ড, F2টার মান কত হবে? F2টা কি ওটা তো আগে বার করি। F2টা তো কি, কিন্তু এইটুকু বুঝতে পারছি যে অপোজিট দিকে একটা ফোর্স থাকতেই হবে ইলেকট্রনটাকে একটা অরবিটে থাকতে গেলে। তাহলে এই অপোজিট দিকে ফোর্সটা আসছে কি করে? এখান থেকে, যেখান থেকেই আসছে সেখান থেকে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে ইলেকট্রনটা রোটেট করছে, ঘুরছে। আচ্ছা একটা দড়িতে যদি আমি একটা দড়ি নিলাম, দড়ি দিয়ে ওই প্রান্তের দিকে, শেষের প্রান্তের দিকে, ধরো এই দড়ি আছে, শেষের প্রান্তের দিকে ভারী কিছু বেঁধে দিলাম, একটা বল হতে পারে, ঢিল হতে পারে, বেঁধে দিলাম। এটাকে যদি আমি জোরে জোরে করে রোটেট করি, এভাবে রোটেট করি, খুবই জোরে যদি এভাবে রোটেট করি, যদি ছেড়ে দিই দেখবে সোজা পথে চলে যাচ্ছে। তাহলে ওই দিকে গেল কেন? যখনই ছেড়ে দেবো দেখবে কোনো দিকে চলে যাবে। তাহলে নিশ্চয়ই এর বাইরের দিকে একটা কি করছে? ফোর্স কাজ করছে। যখন ঘোরানো হচ্ছে তখন এই ইলেকট্রনে তো আর কোনো ফোর্স থাকার কথা না ঘোরা ছাড়া, যে অপোজিট দিকে ফোর্স থাকবে। তখন তিনি কল্পনা করলেন যে ইলেকট্রনগুলো নিশ্চয়ই ঘুরছে, কারণ বিপরীত দিকেও একটা ফোর্স লাগবে আমার। তাহলে এই ফোর্সটাই কত হবে? যদি ঘুরে বাইরের দিকে ফোর্সটা কত হবে? ধরি ইলেকট্রনের ভর যদি এম হয় ভি স্কোয়ার বাই আর। এমটা কি? এমটা হচ্ছে ইলেকট্রনের ভর, ভিটা কি? যে স্পিডে রোটেট করছে সেটা হচ্ছে ভি, আরটা কি? এটাই আর। তাহলে অবভিয়াসলি এই দুটো মান পরস্পরের সঙ্গে কি হবে? সেম হতেই হবে। তাহলে আমি বলতে পারি যেহেতু F1 ইজিক্যাল টু F2 হতে হবে, তাহলে বলতে পারি জেড ই গুণ করলে ই স্কোয়ার বাই আর স্কোয়ার ইজিক্যাল টু এম ভি স্কোয়ার বাই আর। এই ইকুয়েশনটা তিনি দিয়েছিলেন। এটা হচ্ছে রাদারফোর্ডের ফার্স্ট ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। এটা হচ্ছে ফার্স্ট ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। এটা আমার আর দরকার নেই, নিশ্চয় বুঝে নিয়েছো এটা। এখানে আর একটা অ্যানালাইসিস করবো আমরা। সেকেন্ড অ্যানালাইসিস কি ছিল? এটা কি গো? আর, আরটা মানে কি? অরবিটের ব্যাসার্ধ বা রেডিয়াস। তাহলে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা কত দূরে আছে তার কিন্তু আর এর মানটা বেরিয়ে যাবে। ক্যালকুলেট করে যদি করা যায় তাহলে অবভিয়াসলি মানটা কিন্তু বেরিয়ে যাবে। তাহলে ফার্স্ট ম্যাথমেটিক্যাল অ্যাপ্রোচ থেকে তিনি বার করেছিলেন যে একটা অ্যাটমের ব্যাসার্ধ কত হতে পারে। সেকেন্ড কি ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস করেছিলেন? সেকেন্ডটা করেছিলেন নিউক্লিয়াসের রেডিয়াস বার করেছিলেন, রেডিয়াস অফ নিউক্লিয়াস। এই রেডিয়াস অফ নিউক্লিয়াস তিনি বার করেছিলেন একটা নতুন অ্যাপ্রোচ, যেটাকে বলছে ক্লোজেস্ট অ্যাপ্রোচ। কেন ক্লোজেস্ট অ্যাপ্রোচ? ক্লোজেস্ট অ্যাপ্রোচ, যা এখানে চলে গেল, চাক্কা, তোমরা তো বুঝতে পারছো। ক্লোজেস্ট অ্যাপ্রোচটা কি ছিল? রেডিয়াস অফ নিউক্লিয়াস বার করেছিলেন, চারটিখানি কথা না। আচ্ছা চলো, আচ্ছা ধরি যে একটা নিউক্লিয়াস আছে, আলফা পার্টিকেলগুলো মনে আছে তো? হ্যাঁ অবভিয়াসলি মনে থাকারই কথা। আলফা পার্টিকেল নিউক্লিয়াসের চার্জটা কি? পজিটিভ, আমি পজিটিভ করে নিলাম। আচ্ছা যে রশ্মিটা যে পথে গিয়েছিল আবার ফিরে এসেছিল না, একবার দেখাই। এই রশ্মিটা যে পথে গিয়েছিল আবার
সে পথেই ফিরে এসেছিল। ওই রশ্মিটা নিয়ে তিনি অ্যানালাইসিস করেছিলেন। তাহলে ধরো কোন একটা আলফা রশ্মি এইভাবে যাচ্ছে, দিয়ে একে হিট করছে মিডিলে দাঁড়াচ্ছে না, আচ্ছা দরকার নেই, এবং কি হচ্ছে এই পথে ফিরে আসছে। এটা কি আলফা পার্টিকেল, এটা হচ্ছে আলফা পার্টিকেল, আলফায় শুধু লিখছি। হ্যাঁ, এটা চার্জ কি, এটা চার্জ হচ্ছে পজিটিভ। ল অফ কনজারভেশন অফ এনার্জি বা শক্তির নিত্যতা সূত্র আমরা জানি যে শক্তিকে কোনোভাবে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শুধু একটা শক্তি থেকে আরেকটা শক্তিতে কি করা যায়, রূপান্তর করা যায়, কনভার্ট করা যায়। আচ্ছা, এই রশ্মিটা যখন এইভাবে এখান থেকে গেল, গিয়ে কি হবে, এখান থেকে আবার বাউন্সড ব্যাক করবে না, এখান থেকে এখানে কিছুটা দাঁড়াবে, দাঁড়িয়ে আবার এই পথেই আবার ফিরে আসবে। দাঁড়াবে কেন? ধরো তুমি দৌড়ছো, এদিক থেকে এদিকে দৌড়তে গিয়ে এইভাবে গেলে, যে আবার তুমি এদিকে ফিরে আসছো, তাহলে যখনই তুমি গিয়ে আবার একই জায়গায় ফিরে আসবে, তোমাকে কিন্তু স্পিডটা একসময় কি হবে, জিরো হবেই। ধরো এইভাবে যাচ্ছে, এইভাবে আসছি, তাহলে এখানে যখনই যাব আমি কি হবে, যখনই আমি ফিরে আসব কিছুটা মুহূর্তের জন্য কি হবে, আমার স্পিডটা জিরো হবে। এই কনসেপ্টটা কিন্তু মনে রাখো। তাহলে স্পিড যদি আমার এখানে জিরো হয়, তাহলে কিভাবে ক্যালকুলেশন করছি দেখো। আচ্ছা, এখানে আমরা শক্তি কয় ধরনের থাকে আমরা জানি, স্থিতি শক্তি আর গতি শক্তি। একটাকে বলা হয় পোটেনশিয়াল এনার্জি, আর একটাকে বলা হয় কাইনেটিক এনার্জি। তাহলে এখানকার আমি ধরলাম পোটেনশিয়াল এনার্জিটা পি, পোটেনশিয়াল এনার্জি 1 প্লাস কাইনেটিক এনার্জি 1। মোট শক্তিটা কি হবে, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জি যোগফলই হবে। তাহলে আলফা পার্টিকেলের শক্তিটা কত হবে, পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফলের সঙ্গে সমান। এখানেও থাকবে পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি, কিন্তু এখানে যা পোটেনশিয়াল এনার্জি হবে, এখানেও কিন্তু পোটেনশিয়াল এনার্জি সেম হবে না, আলাদা হবে। কাইনেটিক এনার্জিও সেম ভাবে আলাদা হবে দুটোই। তাহলে এখানে আমি ধরলাম পোটেনশিয়াল এনার্জি 2 প্লাস কাইনেটিক এনার্জি 2, এটা বার করছি। আচ্ছা, এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে? আচ্ছা ধরো এটা তো বিকর্ষণ করবে, অবভিয়াসলি বিকর্ষণ করবে। ধরো এখানে একটা পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জে যত কাছে নিয়ে আসবো বিকর্ষণটা কি হবে, তত বেশি হবে। যদি দূরে নিয়ে যাই কম হবে, আরও যদি দূরে নিয়ে যাই কম হবে। একদম দূরে নিয়ে যেতে যেতে যদি আমি ইনফিনিটে অনেক দূর চলে যাই, তাহলে কি কোনো বিকর্ষণ হবে? না, হবে না। তাহলে তখন বিকর্ষণ বল যদি জিরো হয়, তাহলে পোটেনশিয়াল এনার্জিও কত হবে, জিরো হবে। কিন্তু আলফা পার্টিকেলের স্পিড ধরো কিছু ছিল ভি, তাহলে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কত হবে, আমরা জানি গতিশক্তি ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ার। এমটা কি, আলফা পার্টিকেলের ভর, ভিটা কি, আলফা পার্টিকেলের স্পিড। আচ্ছা, এখানে পোটেনশিয়াল এনার্জি কত হবে? আচ্ছা, পোটেনশিয়াল এনার্জি আগে, কাইনেটিক এনার্জি আমি বার করছি, মনে আছে? এদিক থেকে যদি ঘুরে আবার ফিরে আসে, আমাকে কিছুক্ষণের জন্য হলেও আমাকে কিন্তু স্পিড আমার জিরো হবেই। তাহলে স্পিড যদি জিরো হয়, ধরো সেই মুহূর্তে, যে মুহূর্তে ধাক্কা মারছে আবার ফিরে আসবে, ওই মুহূর্তের কথা ভাবছি, ওই মুহূর্তে স্পিডটা কত হবে, জিরো। তাহলে জিরো যদি হয়, তাহলে অবভিয়াসলি কাইনেটিক এনার্জিও কত হবে, জিরো, যেহেতু হাফ এম ভি স্কোয়ার, ভি এর মান কত ওখানে, জিরো। এবার হচ্ছে পোটেনশিয়াল এনার্জিটা আমাকে বার করতে হবে। পোটেনশিয়াল এনার্জি তোমাদের ফিজিক্সের পরের দিকে পড়ানো হবে, তাও আমি ছোট্ট করে একটু দেখিয়ে দিচ্ছি পোটেনশিয়াল এনার্জিটা কতটা হবে। আচ্ছা, আলফা পার্টিকেলের চার্জ কত? আচ্ছা, আলফা পার্টিকেলের সংকেতটা কি? আলফা পার্টিকেলের সংকেত হচ্ছে He242 পজিটিভ। তাহলে চার্জটা কত? নিশ্চয়ই 2e-র সঙ্গে সমান। আর এখানে নিউক্লিয়াসে ধরো জেডটা প্রোটন আছে, তাহলে জেডটা প্রোটনের চার্জ কত হবে? জেডটা প্রোটনের চার্জ হবে Ze। তাহলে Q1 আর Q2-র মানটা পেয়ে গেলাম। তাহলে এটা পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, পরস্পরকে কি করবে, বিকর্ষণ করবে। এই বিকর্ষণ বলটা কত হবে? বল তো বার করতে পারবো, চলো বলটা বার করি আগে। Q1টা কত? 2e ইন্টু নিউক্লিয়াসের চার্জ কত, Ze। ধরো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, এখান থেকে এটা ডিস্টেন্স, এই ব্যাসার্ধটা ধরলাম, আর কার বার করছি, রেডিয়াস অফ নিউক্লিয়াস, ওই নিউক্লিয়াসের ব্যাসার্ধটাই হচ্ছে কত, আর। তাহলে আমাকে আর স্কয়ার দিয়ে গুণ করছে। আবার বলছি, এটা সিজিএস পদ্ধতিতে করছি, যেহেতু কনস্ট্যান্টের মান কত হবে, এখানে 1 হবে। এই ফোর্স হচ্ছে, এটা হচ্ছে ফোর্স। এই ফোর্সটাকে যদি আমি ডিস্টেন্স দিয়ে গুণ করি, ডিস্টেন্সটা কত, আর, তাহলেই আমি পেয়ে যাব পোটেনশিয়াল এনার্জি। তাহলে এটাকে যদি আমি আর দিয়ে গুণ করি, তাহলে এ আর আর এ স্কয়ার কেটে যাবে, তাহলে মানটা কত দাঁড়াবে, মানটা কত দাঁড়াবে, তাহলে তখনই হয়ে যাবে পোটেনশিয়াল এনার্জি
আর দিয়ে গুণ করলে তাহলে মানটা হয়ে যাবে জেড, সরি, একটু দেরি হয়ে গেল, আচ্ছা যাই হোক, তাহলে এটা কি হবে 2E ইন্টু জেড ই বাই আর, এটা হবে তার পোটেনশিয়াল এনার্জি। তাহলে পোটেনশিয়াল এনার্জির এখানে মানটা কত হবে লিখে নি, 2Z, 2 ইন্টু জেড ইন্টু ই, তাহলে ই স্কোয়ার বাই কত হয়ে যাবে আর। আচ্ছা এটা মিটিয়ে দিই, হ্যাঁ এইটা কনসেপ্টটা নিশ্চয়ই নোট ডাউন করে নিয়েছো, নোট ডাউন করে নেবে, তাহলে এটা আমি মিটিয়ে দিলাম। তাহলে এখানেও শক্তি যত ছিল এখানে শক্তির মান কি হবে, টোটাল শক্তির মান সেম হবে, তাহলে দুটো পরস্পর কি হবে ইকুয়াল হবে, তাহলে ইকুয়াল করে দিই, তাহলে আমি বলতে পারি হাফ এম ভি স্কোয়ার ইজিক্যাল টু 2Z ইন্টু ই স্কোয়ার বাই আর। আচ্ছা বলো তো তাহলে আর ইজিক্যাল টু কি হবে, আরটা এদিকে হয়ে গেল, তাহলে 2 আর এদিকে 2 ওপরে গিয়ে কি হবে 4, 4 ইন্টু জেড ইন্টু ই স্কোয়ার বাই এম ভি স্কোয়ার। দেখো এখান থেকে কিন্তু আমাদের বেরিয়ে গেল রেডিয়াস অফ নিউক্লিয়াস, এটাই হচ্ছে রেডিয়াস অফ নিউক্লিয়াস। এইভাবে তিনি পরমাণুর ব্যাসার্ধ কত হবে সেটা যেমন বার করেছিলেন, নিউক্লিয়াসেরও ব্যাসার্ধ কত হবে সেটা বার করেছিলেন কোন অ্যাপ্রোচ থেকে, ক্লোজেস্ট অ্যাপ্রোচ থেকে তিনি বার করেছিলেন। এটা আইআইটিতে আছে, নিটে এটা মনে হয় নেই, মনে হয় কি নেই এটা, হ্যাঁ। এই ছিল তার সেকেন্ড ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, তাহলে ফার্স্ট সেকেন্ড দুটোই আমাদের হয়ে গেল। এবার থার্ড আর ফোর্থের দিকে আমরা যাব। তাহলে থার্ড ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস, থার্ডটা তিনি কি দিয়েছিলেন, এইটা, এই যে ডিফ্লেকশনটা হচ্ছে কোন পথে যাওয়ার কথা ছিল গো, এই পথে যাওয়ার কথা ছিল, কতটা অ্যাঙ্গেলে করলো, ধরো থিটা অ্যাঙ্গেলে, থিটার মানটা কত হতে পারে, ধরো 60 ডিগ্রির আশপাশে। আচ্ছা 60 ডিগ্রিতে কি একটাই আলফা পার্টিকেল বেঁকেছিল না অনেকগুলো বাঁকতে পারে, একের বেশিও, 5টা হোক 7টা হোক 10টা হোক বাঁকতে পারে, তো কত অ্যাঙ্গেলের কথা বলছি 60 ডিগ্রি, ধরো সাপোজ এরকম ভাবে 30 ডিগ্রিতেও যে একটাই একটাই আলফা পার্টিকেল 30 ডিগ্রিতে বেঁকে গিয়েছিল, এরকম তো হতে পারে না, 6-7টা হোক হতে পারে। ওই কতগুলো আলফা পার্টিকেল থিটা অ্যাঙ্গেলে বেঁকেছিল তারই তিনি একটা ইকুয়েশন দিয়েছিলেন। সেটা হচ্ছে কি বলেছিলেন, যে নাম্বার অফ পার্টিকেল, আলফা পার্টিকেল যেটা থিটা অ্যাঙ্গেলে বেরিয়েছিল, মানে ধরো 60 ডিগ্রিতে 7টা বেরিয়েছিল না 8টা বেরিয়েছিল, সেটা কার সঙ্গে প্রপোর্শনাল হবে, 1/sin⁴ থিটা বাই 2। এই থিটার মান কত হবে, যত অ্যাঙ্গেলে বাঁক হয়েছিল সেটাই হবে। আর আরেকটা বলেছিল যে এই যে এন হবে, যে পার্টিকেলগুলো বেঁকে যাবে, প্রপোর্শনাল টু কি হবে, জেড স্কোয়ারের সঙ্গে প্রপোর্শনাল হবে। এটা ডেরিভেশন নেই, এমনি মনে রাখবে। ফোর্থটা তিনি বলেছিলেন যে রেডিয়াস অফ নিউক্লিয়াসটা কি হবে, তার একটা ইকুয়েশন দিয়েছিলেন, রেডিয়াস অফ নিউক্লিয়াস সেটা কত হবে, সেটা হবে r0 ইন্টু a⁴ 1/3। আচ্ছা r0টা কি, r0টা হচ্ছে একটা কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের মানটা কত, r0 ইজিক্যাল টু 1.33 ইন্টু 10⁻⁻13 সেন্টিমিটার। আর এটা কি, এটা হচ্ছে মাস নাম্বার বা ভর সংখ্যা, মাস নাম্বার, মাস নাম্বার কি গো, প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যাকে কি বলা হয়, মাস নাম্বার, সেটাই হচ্ছে মাস নাম্বার। এই দুটো তিনি আরো ইকুয়েশন দিয়েছিলেন। আর একটা তিনি বার করেছিলেন, অনেক সময় ডাটা হিসাবে তোমাদের নিট বা জেইতে চলে আসে, 5 নম্বরটা করছি, যে ভলিউম অফ নিউক্লিয়াস আর ভলিউম অফ অ্যাটম, এই দুটোর মানটা কত হবে, মানে অনুপাতটা কত হবে। নিউক্লিয়াসটা কি বলা হয়েছিল, খুবই ছোট, আর তার তুলনায় অ্যাটমটা কত হবে, অনেক বড়। কল্পনা করতে পারো যদি নিউক্লিয়াসের ব্যাস 1 সেন্টিমিটার হয় না, তাহলে এখান থেকে অ্যাটমের যে ব্যাসার্ধ কতটা, সরি ব্যাস এই 1 সেন্টিমিটার ব্যাসার্ধ যদি হয় নিউক্লিয়াসের, তাহলে অ্যাটমের ব্যাসার্ধ কত হবে জানো, এখান থেকে 10 কিলোমিটার যেতে হবে, ওপরে নিচে সাইডে সব দিকে 10 কিলোমিটার হবে। তাহলে সেটাই হবে 10⁻⁻15। অনেক সময় এই ডাটাটা কিন্তু তোমাদের নিটে বা জেইতে চলে আসে।
তাহলে এই হলো আমাদের রাদারফোর্ডের ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস। রাদারফোর্ড তাহলে অনেক সফল হলেন, বাহ, খুব ভালো কথা। তাহলে কি তার এই যে এক্সপেরিমেন্ট করেছিলেন, তার সাপেক্ষে এতগুলো ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস দিলেন, একটা অ্যাটমের ধারণা দিলেন যে স্ট্রাকচারটা কেমন হতে পারে, এর মধ্যে কি কোনো ভুল ছিল না? হতে পারে, কিছু তো ভুল ছিল। সেগুলো এখন আমরা পড়ব, যে ড্রব্যাক অফ রাদারফোর্ড। তাহলে 1 নম্বর ড্রব্যাকটা কি ছিল? 1 নম্বর ড্রব্যাকটা জানার আগে আমাকে ম্যাক্সওয়েলের একটা থিওরি জানতে হবে। ম্যাক্সওয়েল কি বলেছিলেন? ম্যাক্সওয়েল বাবা বলেছিলেন, যদি কোনো চার্জ পার্টিকেলকে ত্বরণে রাখা হয় বা অ্যাক্সিলারেশনে রাখা হয়, তাহলে ওই চার্জ পার্টিকেলটা এনার্জি রিলিজ করবে, ছেড়ে দিবে। কি বললাম? কোনো চার্জ পার্টিকেল যদি ত্বরণে বা অ্যাক্সিলারেশনে থাকে, তাহলে সে সবসময় শক্তি ছেড়ে দিবে। শক্তি মানে কি? তাপ। তাপ মানে কি? নিশ্চয় একটা আলো, এরকম কিছু থাকবে। আচ্ছা, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের চারিদিকে কি হচ্ছে? সার্কুলার পাথে রোটেট করছে। তাহলে এই ইলেকট্রনে যখন সার্কুলার পাথে রোটেট করছে, তার বেগটা কোন দিকে? এই দিকে। এই ইলেকট্রনটা যখন এখানে চলে আসছে, তাহলে বেগটা কোন দিকে হচ্ছে? এই দিকে। এই দিক যদি স্পিড যদি তার দিক পরিবর্তন করে, তাহলে মানটাও পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে যা স্পিড হবে, এখানে মানটা কি হবে? আলাদা হবে, যেহেতু এটা একটা ভেক্টর রাশি। তাহলে স্পিডের যদি এখান থেকে এখানে আসতে গিয়ে যদি স্পিডের মান চেঞ্জ হয়, তাহলে যতটা সময় লেগেছে এখান থেকে এখানে আসতে, সে সময় দিয়ে ভাগ করলেই কি হয়ে যাবে? আমি অ্যাক্সিলারেশন বা ত্বরণ পেয়ে যাব। কেন? অ্যাক্সিলারেশন ইজিক্যাল টু কি? এ ইজিক্যাল টু কি? চেঞ্জ অফ স্পিড ডেল ভি বাই টি। তাহলে স্পিডের তো চেঞ্জ হচ্ছে, আর এখান থেকে আসতে যে সময় লেগেছে, তাহলে আমি অ্যাক্সিলারেশন পেয়ে যাব। তাহলে ইলেকট্রনগুলো যখন অ্যাকর্ডিং টু ম্যাক্সওয়েল এ চার্জ পার্টিকেল হোয়েন অ্যাক্সিলারেটেড, যখন ত্বরণে থাকবে, ও শক্তি কিন্তু রিলিজ করার কথা। তাহলে শক্তি যদি রিলিজ করে, ধরো এখানে পজিটিভ চার্জ আছে, এই পজিটিভ চার্জ তো ফিক্সড নিউক্লিয়াসের, এই ইলেকট্রনটা তার শক্তিটাকে রিলিজ করছে। তাহলে ইলেকট্রন শক্তি কমছে না বাড়ছে? কমে যাচ্ছে। নিউক্লিয়াসের শক্তি কি কমছে? না, কমছে না। তাহলে বলো, এর শক্তি যদি কমে যায়, তাহলে নিউক্লিয়াস ওকে কি করবে? নিউক্লিয়াস ওকে টানবে না নিজের দিকে? হ্যাঁ, টানবে। কেন? ইলেকট্রনের শক্তি আস্তে আস্তে কমে যাচ্ছে। তাহলে কি হবে? এইটা আস্তে আস্তে স্পাইরাল পথে, এইরকম এরকম স্পাইরাল পথে কি হবে? এক সময় গিয়ে নিউক্লিয়াসে ইলেকট্রনটা পড়ে যাওয়ার কথা। তো যদি পড়ে যায়, তাহলে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সবগুলো কোন জায়গায় থাকবে? একই জায়গাতে থাকার কথা। কিন্তু এরকমই বাস্তবে হয় কি? না। এর ব্যাখ্যা কিন্তু রাদারফোর্ড দিতে পারেননি। তাই বলেছে, শুড এমিট ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সো অরবিট উইল কন্টিনিউ টু শ্রিঙ্ক। মানে এই যে অরবিটটা কি হবে? তার আকারটা আস্তে আস্তে ক্রমশই কি হবে? ছোট হবে। ইন স্পাইরাল পাথ, এভাবে স্পাইরাল পাথে ছোট হবে। অ্যান্ড লাস্টে কি হবে? ইলেকট্রনটা ফল অন নিউক্লিয়াসে গিয়ে পড়ে যাবে। তাহলে এইটা কিন্তু তিনি ব্যাখ্যা করতে পারেননি, যে কেন এরকম হচ্ছে বা হচ্ছে না। আর একটা কি হয়েছিল আমরা জানি এখন, যেমন সোডিয়ামের কটা ইলেকট্রন থাকে গো? 11টা ইলেকট্রন থাকে। এই ডিস্ট্রিবিউশনটা যদি আমরা জানি, তাহলে কত? 2, 8, 1। মানে প্রথম কক্ষপথে কটা থাকবে অরবিটে? 2টো ইলেকট্রন। সেকেন্ড অরবিটে কটা থাকবে? 8টা ইলেকট্রন। থার্ড অরবিটে কটা ইলেকট্রন থাকবে? 1টা ইলেকট্রন। এই ইলেকট্রনের যে ডিস্ট্রিবিউশনগুলো পরে গিয়ে আবিষ্কার হয়েছে, কিন্তু রাদারফোর্ড দিতে পারেননি। তাহলে রাদারফোর্ড অ্যাটমিক মডেল ডাজ নট প্রোভাইড দ্য ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রন। থার্ড ড্রব্যাকটা কি? থার্ড ড্রব্যাকটা হচ্ছে যে কোনো অ্যাটমকে, যেমন ধরো সূর্যের রশ্মিকে যদি আমি একটা প্রিজমের মধ্যে দিয়ে ফেলি, এই সূর্যের রশ্মি, এই দেখো সূর্য, এটা সূর্য আমার, হ্যাঁ। এখান থেকে যদি রশ্মি পড়ি, তাহলে এটা কি হবে? 7টা বর্ণে ভেঙে যাবে। এটাকে যদি একটা পর্দায় ফেলি, এবং এদের মধ্যে কি থাকবে? কোনো গ্যাপ থাকবে না, চারিদিকে শুধু আলোয় আলোয় থাকবে, ডার্ক বলে কিছু থাকবে না। কিন্তু একটা লোহাকে যদি গরম করি, ও তো আলো ছাড়বে। জানো লোহাকে গরম করলে কি হয়? লাল হয়ে যায়। সেই লাল আলোটাকেও যদি আমি প্রিজমের মধ্যে ফেলি, এখানে পর্দা রাখি, তাহলে দেখা যাচ্ছে এখানে একটা আলো পড়বে, এখানে একটা আলো পড়বে, এখানে একটা আলো পড়বে, আর মাঝখানে কি হবে? এখানে ডার্ক থাকবে বা ব্ল্যাক থাকবে। এই আলোটা তো হচ্ছে না। এটার কেন হচ্ছে? এটা তিনি ব্যাখ্যা দিতে পারেননি। এটাকে বলা হয় লাইন স্পেকট্রাম। লাইন স্পেকট্রাম মানে কি? দেখো এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, এখানে একটা লাইন আছে, মাঝখানে কোনো নেই। এখানে কিন্তু পুরো কন্টিনিউয়াস আছে। তাহলে দিস মডেল ক্যান নট এক্সপ্লেন
দ্য ফরমেশন অফ লাইন স্পেকট্রাম। এই যে লাইন স্পেকট্রামগুলো গঠিত হচ্ছে, রাদারফোর্ড এর কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাহলে এই ছিল আমাদের রাদারফোর্ডের ড্রব্যাক। হলো, রাদারফোর্ড আমাদের পুরো শেষ হয়ে গেল। এবার আমরা নেক্সট টপিকের দিকে এগোবো। নেক্সট টপিকে আমরা কয়েকটা টার্ম সম্বন্ধে জানবো। কি কি? চলো প্রথমে জানবো যে অ্যাটমিক নাম্বার কাকে বলে। অ্যাটমিক নাম্বার কি? আমরা জানি যে একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে তাকে বলা হয় তার অ্যাটমিক নাম্বার। দ্য অ্যাটমিক নাম্বার অফ এ এলিমেন্ট ইজ দ্য নাম্বার অফ প্রোটন ইন নিউক্লিয়াস। নিউক্লিয়াসে যটা প্রোটন থাকে তাকে বলা হয় ওই পদার্থের অ্যাটমিক নাম্বার। যেমন আমি যদি বলি সোডিয়ামের অ্যাটমিক নাম্বার, সোডিয়াম এখানে প্রোটন কটা থাকে 11, তাহলে এর অ্যাটমিক নাম্বার কত হয়ে যাবে? এর অ্যাটমিক নাম্বার হবে ইজিক্যাল টু 11। ম্যাগনেসিয়ামের কত? ম্যাগনেসিয়ামের 12, তাহলে এর অ্যাটমিক নাম্বার হবে 12। এফির কত? আয়রনের 26, তাহলে এর অ্যাটমিক নাম্বার হবে 26। এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার। মাস নাম্বার কি? মাস নাম্বার হচ্ছে একটা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রনের যে মোট সংখ্যা সেটাকে বলা হয় মাস নাম্বার। যেমন আমি যদি বলি সোডিয়ামের মাস নাম্বার কত? 23, তাহলে এখানে প্রোটন প্লাস নিউট্রন নাম্বার ইজিক্যাল টু কত হবে? 23। প্রোটন নাম্বার কত? 11, তাহলে নিউট্রন নাম্বার কত হবে? নিউট্রন নাম্বার ইজিক্যাল টু কত হবে? 23 মাইনাস 11 সমান 12টা। ঠিক একইভাবে যদি বলি ম্যাগনেসিয়ামের মাস নাম্বার কত হবে? 24। প্রোটন এবং নিউট্রনের মোট সংখ্যায় কত হচ্ছে? 24। এটা আমাদের সোজা আগে থেকেই জানা আছে। আইসোটোপ কাকে বলে? আইসোটোপ হচ্ছে যাদের প্রোটন নাম্বার সেম, তাহলে সেম এলিমেন্ট হতে হবে। একটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা সেম হয়, মানে ধরো দুটো পরমাণু আছে প্রোটন সংখ্যা সেম, তাহলে সেম পরমাণু বলতে পারি। কিন্তু তাদের যদি মাস নাম্বার আলাদা হয় তারাকে পরস্পর বলা হবে আইসোটোপ। যেমন হাইড্রোজেন আমরা জানি 1 1, আবার হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ থাকে 1 2, হাইড্রোজেনের আরেকটা আইসোটোপ থাকে 1 3। এটাকে ডয়টেরিয়াম বলা হয়, এটাকে ট্রিটিয়াম বলা হয়। দেখো এখানে প্রোটন নাম্বার নিচে লেখা হয় কিন্তু, হ্যাঁ, নিচে বা সাইডে। আচ্ছা, তাহলে প্রোটন নাম্বারটা কত? 1। এখানে প্রোটন নাম্বার কত? 1। এখানে প্রোটন নাম্বার 1, সেম। কিন্তু মাস নাম্বার এর 1, এর 2 আর 3, তাহলে এটাকে পরস্পর পরস্পর কি বলা হবে? আইসোটোপ বলা হবে। আর কি আইসোটোপ আছে? কার্বনের তোমরা জানো 12 থাকে, আবার কার্বনের কত থাকে? 14, তাহলে এরাও পরস্পর পরস্পরের সঙ্গে আইসোটোপ হবে। আর কি থাকে? নাইট্রোজেনের 14 থাকে, নাইট্রোজেনের 15 থাকে। তাহলে এখানে প্রোটন নাম্বার সেম 7 7, এটা 6, এটা 6, কিন্তু মাস নাম্বার কি? আলাদা। তাহলে একই পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা সেম কিন্তু মাস নাম্বার আলাদা, তারাকে পরস্পর বলা হয় আইসোটোপ। আইসোবার কাকে বলবো? আইসোবারটা এর ঠিক উল্টোটা। এখানে প্রোটন নাম্বার সেম ছিল, এখানে প্রোটন নাম্বারটা আলাদা হবে কিন্তু মাস নাম্বারটা কি হবে? সেম হবে। যেমন কার্বনেরই একটা আইসোটোপ লিখলাম, দেখো C614। আবার নাইট্রোজেনের একটা আছে আইসোটোপ, সেটা হচ্ছে নাইট্রোজেন 714। তাহলে এখানে দেখো প্রোটন নাম্বার কিন্তু আলাদা কিন্তু মাস নাম্বার দুটোর ক্ষেত্রে সেম। এদেরকে বলবো আইসোবার। আর কি আছে? যেমন আছে পটাশিয়ামের একটা আইসোটোপ আছে, 14। আবার আর্গনেরও কি আছে? 40। তাহলে এটাতে প্রোটন নাম্বারটা কি? আলাদা কিন্তু মাস নাম্বারটা সেম। তাহলে প্রোটন নাম্বার আলাদা, মাস নাম্বার সেম হলে তারাকে বলা হবে আইসোবার। আর আছে আইসোটোন। আইসোটোন কি সেম হবে? নিউট্রন নাম্বার যদি সেম হয়, তাহলে যে পদার্থের নিউট্রন নাম্বার সেম কিন্তু প্রোটন নাম্বার আলাদা তারাকে পরস্পর বলা হবে আইসোটোন। যেমন একটা আছে সিলিকন, ধরো সিলিকনের কত হয়? সিলিকনের হয় প্রোটন নাম্বার কত? 14, কিন্তু এটা কত হয়? মাস নাম্বার কত হয়? 30। মাস নাম্বার হয় 30। আবার ফসফরাসের কত হয়? ফসফরাসের হয় প্রোটন নাম্বার 15, আর এটা কত হয়? 31। আচ্ছা, এদের নিউট্রন নাম্বারটা বার করি। আচ্ছা, এর নিউট্রন নাম্বারটা বার করি। প্রোটন নাম্বার কত গো? প্রোটন নাম্বার 14। মাস নাম্বার কত গো? 30। তাহলে
30 মাইনাস 14 যদি করি তাহলে কত হবে 16। তাহলে এর প্রোটন নাম্বারটা কত? এটা হচ্ছে প্রোটন নাম্বার। আচ্ছা, এখানে প্রোটন নাম্বারটা কত হবে? প্রোটন নাম্বারটা তাহলে কি মাস নাম্বার থেকে আমাকে বাদ দিতে হবে, 31 মাইনাস 15। তাহলে এখানেও কত হচ্ছে 16। এটা হচ্ছে প্রোটন নাম্বার কার? ফসফরাসের। আর এটা প্রোটন নাম্বার কার? সিলিকনের। তাহলে দুটো অ্যাটম আলাদা 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 অ্যাটমের যদি কি হয় নিউট্রন নাম্বার সেম হয়, কিন্তু তাদের মাস নাম্বারও দেখো আলাদা, আবার অ্যাটমিক নাম্বারও আলাদা, তারাকে পরস্পর বলা হবে আইসোটোন। চলো, আইসোডায়াফারটা কি? আইসোডায়াফারটা হচ্ছে বলছে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বার, প্রোটন আর নিউট্রন নাম্বারের ডিফারেন্স, পার্থক্যটা যদি সেম হয় তখন তারাকে বলা হবে আইসোডায়াফার। এক্সাম্পল হিসাবে আইসোডায়াফারের একটা এক্সাম্পল হিসাবে আমি নিতে পারি, ধরো পটাশিয়াম 19 39, আর একটা আছে আমি নিলাম কি নেব, আর্গন না ফ্লুরিন নেই, চলো 9 19। তাহলে এখানে প্রোটন নাম্বার কত? 19, আর এটা প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের যোগফল। তাহলে এখানে নিউট্রন নাম্বার কত হবে গো? এন ইজিক্যাল টু কত হবে? 39 মাইনাস 19 ইজিক্যাল টু কত হবে? 20। সরি, হ্যাঁ 20 হবে। আচ্ছা, এখানে নিউট্রন নাম্বারটা কত হবে? নিউট্রন নাম্বারটা এখানে কত হবে? 19 মাইনাস 9, তাহলে এখানে কত হবে? 10। তাহলে প্রোটন নাম্বার আর নিউট্রন নাম্বারের পার্থক্য দেখো, নিউট্রন নাম্বার কত এখানে? ফ্লুরিনের ক্ষেত্রে আমি বার করছি, সরি পটাশিয়ামের ক্ষেত্রে বার করছি। পটাশিয়ামের ক্ষেত্রে নিউট্রন নাম্বার কত? 20। নিউট্রন নাম্বার এখনই বার করলাম, সরি এটা 20, আর প্রোটন নাম্বার কত? 19, ডিফারেন্সটা কত? 1। আচ্ছা, ফ্লুরিনের ক্ষেত্রে কত? ফ্লুরিনের ক্ষেত্রে দেখো নিউট্রন নাম্বার কত? 10, আর প্রোটন নাম্বার কত? 9, তাহলে ডিফারেন্সটা কত? এটাও 1। তাহলে এখানে নিউট্রন নাম্বার আর প্রোটন নাম্বারের ডিফারেন্স কিন্তু সেম। তাহলে যদি এরকম হয় যে সেম হয় পার্থক্যটা, তারাকে বলা হয় আইসোডায়াফার। নেক্সট যেটা আছে 7 নম্বরে, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, অনেকবার কিন্তু নিটে এসছে, অনেকবার এসছে। এখানে কি আছে? আইসো ইলেকট্রনিক। বলছে যেসব পরমাণু, আয়ন বা মূলকের যদি বা যৌগের, মলিকুলের যদি ইলেকট্রন নাম্বার পরস্পর সেম হয়, তারাকে পরস্পর বলা হবে আইসো ইলেকট্রনিক, যেহেতু ইলেকট্রন নাম্বার সেম। কি কি আছে? ধরো একটা এক্সাম্পল নিলাম আমি, CO CN মাইনাস, থার্ডটা নিলাম N2। আচ্ছা, কার্বনের কটা ইলেকট্রন থাকে গো? 6টা। তাহলে এখানে নাম্বার অফ ইলেকট্রন বার করছি, লেখার দরকার নেই। এখানে নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা কত হবে? কার্বনের 6, অক্সিজেনের কত? 8, মোট কত হলো? 14। এখানে ইলেকট্রন নাম্বার কত হবে? কার্বনের 6, নাইট্রোজেনের কত থাকে ইলেকট্রন? 7টা। নেগেটিভ চার্জের জন্য কি হবে? নিশ্চয় একটা ইলেকট্রন বাইরে থেকে এসছে, তবেই তো নেগেটিভ হয়েছে, তাহলে একটা অ্যাড হবে। তাহলে এখানেও কত হচ্ছে দেখো? 14। নাইট্রোজেনের একটা ইলেকট্রন কটা থাকে? নাইট্রোজেনের 7টা। কটা নাইট্রোজেন আছে? 2টো। তাহলে মোট ইলেকট্রন সংখ্যা কত হবে? 7 প্লাস 7 ইজিক্যাল টু 14। দেখো এখানে কিন্তু আলাদা আলাদা, এটা হচ্ছে একটা যৌগ, এটাও একটা হচ্ছে যৌগ বা মলিকুল, এটা হচ্ছে কি? আয়ন। তাহলে এরাকে পরস্পর বলা হবে আইসো ইলেকট্রনিক। এটা হচ্ছে ফার্স্ট এক্সাম্পল। চলো আরেকটা এক্সাম্পল নিই। আরেকটা এক্সাম্পল কি আছে? ধরো N2O CO2 and CNO মাইনাস। এখানে ইলেকট্রন সংখ্যা যদি আমি বার করি তাহলে নাম্বারটা কত হবে? নাইট্রোজেনের 7টা থাকে, তাহলে 7 দুগুণী কত হবে? 14 প্লাস 8 সমান কত হবে? 22। এখানে কত হবে? কার্বনের হচ্ছে 6টা, অক্সিজেনের কত? 8 প্লাস 8, তাহলে 8 দুগুণী 16, আর 6 কত হবে? 22। এখানে কত হবে? কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, নেগেটিভের জন্য একটা অ্যাডেড হবে, মোট কত হবে দেখো? 22। তাহলে এক্ষেত্রেও কিন্তু কি হচ্ছে? ইলেকট্রন নাম্বার সেম, তাহলে এটাকে বলা হবে আইসো ইলেকট্রনিক। এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ভালোভাবে এটা প্র্যাকটিস করবে।
আমার আজকে পড়াটা এখানেই শেষ। তো তোমাদের মনে হতে পারে আমার ভিডিওটা হয়তো একটু লং হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখানে যতগুলো মনে রাখবে নিট আর জেই এমনি মনে হচ্ছে যে পেয়ে যাব তা না। তার জন্য তোমাকে পরিশ্রম করতে হবে এবং যে কোনো বিষয় সম্বন্ধে তোমাকে ইন ডেপথে নলেজ রাখতে হবে। আর এই আমি চাইছি, এটাই চেষ্টা করছি যাতে তোমরা যে কোনো টপিক সম্বন্ধে ডেপথে নলেজ অ্যাকোয়ার করতে পারো। তার জন্য হতে পারে যে আমার ভিডিওগুলো একটু লং। তো তোমরা যদি আমার সাথে চলো তাহলে অবশ্যই দেখবে যে কোনো টপিক সম্বন্ধে তোমাদের একটা সুন্দর নলেজ তৈরি হবে, যে কোনো টপিক সম্বন্ধে। তাহলে ভালো থাকবে, আজকে এখানেই শেষ করছি।